এবিসি রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছি শারমিন। আর সঙ্গে দুটো গল্প রয়েছে প্রতিবারের মতো। প্রথম গল্প, যার নাম হচ্ছে শীত সন্ধ্যার ঝড় বৃষ্টি, লেখক অশোক কুমার সেনগুপ্ত, আর পড়ে শোনাবে প্রতিবারের মতন সেতু। আসুন তাহলে প্রথম পর্ব এখন শুনি, তারপর ছোট্ট একটা ব্রেক নেব। ব্রেক নিয়ে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। ফিরতি মৌসুমী বায়ুতে শীতে মৃদু বৃষ্টিপাত হয় দুই একদিন। শেষ অগ্রহায়ণে সারাদিন মেঘলা, মধ্যে মধ্যে ঝিরঝিরানি। ঠান্ডা হাওয়া নিয়ে দিনটা সেরকমই এলো দেখেও ঘর থেকে বের হওয়াটাই ভুল হয়েছিল। কিন্তু যোগেন ঘোষ যা কাণ্ড করলো তাতে না বেরিয়ে উপায় কি? 5,000 টাকা কম কথা নয়। পরশু থেকে টাকার শোকে মন অস্থির হয়ে কোনো কাজকর্মই ভালো লাগছিল না। বন্ধুত্বের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করা মানুষটির মুখোমুখি হওয়ার জন্য ক্রোধ মাথারও ঠিক রাখেনি। নইলে এমন আবহাওয়ায় কেউ বের হয়? যোগেন রাতারাতি স্টেশনারি দোকান বিক্রি করে সব পাওনাদারকে ফাঁকি দিয়ে কেটে পড়বে কে জানত। অবস্থা খারাপ চলছিল, দোকানের ভাড়াও বাকি পড়েছিল। যাই হোক, এক রাতে তো দোকান বিক্রি হয় না। গোপনে তার প্রস্তুতি চালাচ্ছিল, কাউকে জানতে পর্যন্ত দেয়নি। মহা ধুরন্ধর, অথচ তার সঙ্গে কেমন বন্ধুত্বের ভাব দেখাত। বাড়িওয়ালা জগদীশও কিছু বলেনি, সেও টাকা পেয়েছে বাবদ। 5,000 টাকা কম কথা নয়, উদ্ধার করতেই হবে। যোগেন যাবে কোথায়? নির্ঘাত গ্রামের বাড়ি। অনেকদিন আগে বন্ধুত্বের খাতিরে বাড়ি নিয়ে গিয়েছিল, সেই বাড়িতে ওকে ধরার উদ্দেশ্যে আজকের যাত্রা। যাত্রাটা মোটেও শুভ হয়নি। দিনের আলোয় নামা যেত আমোদপুর স্টেশনে, কিন্তু দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার 3 ঘন্টা লেট করে বসল। তারপর বাস ধরতে হলো। কালো আকাশের জন্য সন্ধেটাও চটজলদি নেমে পড়ল। রাস্তাটা মনে আছে, ভয়ের কিছু নেই। সোজা মাটি সড়ক, একটা জঙ্গলে ডাঙা, তারপর মাঠ পড়বে। মাঠ পেরুলেই গায়ের ঘর। বাস যেখানে নামায় সেটা মোড় বটে রামপুরের, কিন্তু ঘর বাড়ি নেই, একটা চায়ের দোকান নেই, আমের বাগান, তারপর খুদে জঙ্গল, যাকে বলে জংলা ভুই। মাটির সড়ক ওটাকে চিরেই বেরিয়ে গিয়েছে। ঝিরঝিরে বৃষ্টি আর হিমেল হাওয়ায় খানিকটা হাঁটতেই কাঁপুনি ধরে গেল। মাথা পাক দিয়ে গলায় জড়ানো মাফলার, ভেতরে সোয়েটার, শার্ট, প্যান্ট, মোজা পরা পা, জব্বর শালমুড়ি দিয়েও কোনো রেহাই নেই। বৃষ্টিকে তোয়াক্কা না করলেও হাওয়া যেন ভেতরে বরফ ঢুকিয়ে দিচ্ছে। একটু তাপের জন্য কি আকুলতা, মনে মনে ভাবে। এজন্যই বলে জেদ খুবই বেয়ারা বস্তু। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয়। ফ্যাসাদে না পড়লে মানুষ তা বোঝে না। কতটা পথ হেঁটেছে হিসাব নেই, কিংবা পথ বেড়েই চলছে। এটা যে ডাঙা তার ঠাউর করা যাচ্ছে দিব্যি। পাথুরে ডাঙা, ফলে হোঁচটও খেতে হলো। বুট জুতো তাই কিছুটা রক্ষে। তবে রক্ষের আরো একটা ব্যাপার পেয়ে গেল শিবনাথ। একটা বাড়ি তার নজরে পড়ল অন্ধকারে। বাড়ির দিকে তাহলে আছে। আগের আশায় যোগেনের সঙ্গে গল্প করতে করতে চোখে পড়েনি। যাক, ভেতরে ঢুকে সে আশ্রয় নেবে, লোক নিশ্চয় আছে। দরজা ঠেলতেই খুলে গেল। ছাউনি দেয়া বারান্দার পরই ঘর। অন্ধকারে ঠিকঠাক ঠাউর করা যায় না। ঘরে চেয়ারে বসে থাকা মানুষটিকে সে দেখতে পেল। রোগাটে গরম, মাথায় ধপধপে সাদা চুল, তীক্ষ্ণ চোখ, চাদর মুড়ি দিয়ে বসা। কোনো আপ্যায়ন নেই, তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। পাশেই বিছানা। মেঝে খানিকটা হেঁটে মানুষটির মুখোমুখি হতেই বিছানা দেখল। ঘরের ভেতরটা উষ্ণতায় ভরা। শিবনাথ বসে পড়ল বিছানায়। অচেনা জায়গায় এসেছেন মনে হচ্ছে, নতুন মানুষ। হ্যাঁ, রামপুর যাব। আসছেন কোথা থেকে আপনি? জি, আমি মানে হাওড়া থেকে। আপনি ভুল রাস্তায় এসে পড়েছেন। শিবনাথ ব্যস্ততার সঙ্গে বলল, তাই হবে মনে হচ্ছিল, তাই রাস্তা। হবে কি হয়েছে, কাজটা ঠিক করেননি। এমন বৃষ্টির মধ্যে কি বের হতে হয়? বয়স অল্প, নলে তো মারা পড়তেন মশাই বের করে। পথ তো হারিয়ে এদিকে এসে পড়েছেন।
তবু তো আপনাকে পেয়ে গেলাম। তা পেলেন? ভদ্রলোক গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিল, তারপর বললেন, বিছানায় গুছিয়ে বসুন, জুতোটা খুলে। মনে হচ্ছে যেতে পারবেন না আজকে আপনি। কেন? বাহ, অন্ধকারে বৃষ্টি আর হিমে পথ চিনবেন কি করে আপনি? শিবনাথ কথা বলল না। কাউকে সঙ্গে দিয়ে যে পাঠাবো তারও কিন্তু উপায় নেই, আমি একা। শিবনাথ বলল, বাড়ির অন্যান্যরা সব বুঝি? লোকটা সে কথাই গেল না, বলল, রামপুরে কার বাড়ি যাবেন? যোগেন ঘোষ। আত্মীয়? না না, বন্ধু। শিবনাথের এই ঘরের তাপ পেয়ে রাস্তার কষ্টটা যেন একদম মুছে গেল। বুক আবার হু হু করে ওঠে। 5,000 টাকা কম কথা? যোগেনকে পাওয়া যাবে কিনা কে জানে, তবে ছেলে মেয়ে আছে, ওদের ছেড়ে যাবে কোথায় সে? বন্ধু যখন, আগে জানিয়ে মরে থাকতে বলতে পারতেন আপনি। শিবনাথ এবার বলে বসে, বন্ধু ছিল তখন বুঝিনি, লোকটা শর্ট, রোমাঞ্চক। জানেন, রাতারাতি দোকান বিক্রি করে সরে পড়েছে, লোকের ধার শোধ করেনি। আমিও 5,000 টাকা পাবো, তার জন্য এসেছি। দোকান বিক্রি করে শুনছি 60,000 টাকা পেয়েছে। শহরের রাস্তার ধারে দোকান, দাম হবে না? তা তো হবেই, তবে বন্ধুর বিশ্বাসঘাতকতা যে বললেন সেটা নতুন কিছু না। আসলে বন্ধুই তার নয়, নকল বন্ধু বা ছদ্মবেশী বন্ধু বলতে পারেন। এই অভিজ্ঞতা আমারও আছে। বন্ধুকে বন্ধু খুন করে, এ ঘটনাও জানি। আমারই সে বন্ধু। টাকার জন্য নিশ্চয়? আমার কি, আমরা তো 5,000, সেটা তো ছিল মাত্র 300 টাকা। মাত্র 300 টাকার জন্য খুন? হ্যাঁ। ভদ্রলোক বললেন, সেই জন্যই তো বলছি আপনি কাজটা ঠিক করেননি। ওই যে বললেন যোগেন ঘোষ, এ অচেনা জায়গা, আপনাকেও খুন করে ফেলতে পারে। বিশেষ করে ধরুন এমন রাতের মৌকা পেলে তো কথাই নেই। শিবনাথের এবার ভয় করে। ঠিক কথাই বলেছেন। অনায়াসে আমোদপুর না হোক, আগে বোলপুরে নেমে রাত্রিটা কাটিয়ে এলে ভালো হতো। এই যে বাড়িটা পাওয়া গেল তাই রক্ষে, তা না হলে মাঠে ঘাটে পথ হারিয়ে কত যে ঘুরতে হতো। কি ভাবছেন মশাই? না, ভাগ্যিস আপনার এখানে আশ্রয় পেলাম। এই জায়গাটা মানে রামপুরের রাস্তার ডাঙাটা সম্পর্কে আপনি তো কিছুই জানেন না। ডাঙাটার দক্ষিণের ঢালটা সম্পর্কে কিন্তু এখানকার সবাই জানে। শিবনাথ আতঙ্কিত কণ্ঠে বলল, কি জানে? একটা প্রেতাত্মার কথা, যাকে ভূত বলেন আপনারা। এরা ভূত নাকি বাড়ি তৈরি করে লোককে আশ্রয় দেয়, নিশিকালে বাইরে থাকে, ভোর হতে না হতে উধাও। ভাগ্যিস ওদিকে যায়নি। যাকে ছাড়ুন কথা। বন্ধুর খুনের গল্পটা শুনবেন, মানে ওই 300 টাকা? শিবনাথ বলল, বলুন। ভদ্রলোক গায়ের চাদরটাকে ঢাকা দিলেন ভালো করে, বললেন, আসলে ভুল বোঝাবুঝির ব্যাপার। 300 টাকা হলে খুন হতো না, তবে 300ই হোক আর 3 লক্ষই হোক, গল্পটা বন্ধুর বিশ্বাসঘাতকতা, তাতে কোনো সন্দেহ নেই। কুলপুর গায়ে দুজনের বাড়ি। ছোটবেলায় একসঙ্গে খেলেছে, স্কুলে পড়েছে, তারপর চাকরি ও ভাগ্যক্রমে একই শহরে। দুজনেরই সরকারি চাকরি, তবে বিভাগ আলাদা। যাই হোক, ঘটনাটা হলো গায়ের চাদু ভট্টাচার্যের ভিটের গুপ্তধন। কুয়াশা কুয়াশা কুয়াশা। লোকটা ডাকাতদের কাছে ডাকাতির মালপত্র কেনে, এমন একটা কথা চালু ছিল। চাঁদু ভট্টাচার্য মারা যাওয়ার পর কোনো শরিক ছিল না। ভিটাটা দুজনে কিনে নেয়, আধা আধি ভাগ করে নেবে বলে। সামান্য থেমে ভদ্রলোক বললেন, কি মশাই, শুনছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? না না না, বলুন আপনি। না অসুবিধা হলেই হোক, আমি ছোট করে বলছি। বেশ রসিয়ে রসিয়ে কথাবার্তা দিয়ে আমি জমাট গল্প যে বলতে পারি না তা নয়, কিন্তু ব্যাপার কি জানেন,
বিশ্বাসঘাতকতার গল্প যত ছোট করে বলা যায় ততই ভালো। একে মশাই বলার মতো গল্প? মানুষের নীচতা আর হীনতা দিয়ে আদিক্ষেত্তা করতে কার ভালো লাগে বল? আসলে মানুষ মাত্রই ভালো এমনটি না মানতে পারে, তবে আমি ভাই মানুষের মধ্যে যে পশু থাকে তারা মানুষ নয়, তারা তো পশুই নাকি? আপনি যে গল্পটা বলছিলেন চাঁদু ভট্টাচার্যের ভিটে, হ্যাঁ হ্যাঁ, চাঁদু ভট্টাচার্যের ভিটে ওর মাটি খুঁড়ে একটা ছোট্ট হাঁড়িতে ওই 300 টাকা পেরো। এমন স্বাভাবিক ভাবেই দুজনের মনে হলো আরো হাঁড়ি আছে, আরো টাকাও আছে, সোনার গয়নার হাঁড়িও থাকতে পারে। ব্যাস শুরু হলো মনের ভেতর দ্বন্দ্ব। একেবারে সরিয়ে দেবার মতলব করলো এক বন্ধু অন্যকে। তারপর একদিন শেষ বাসে ওই মোড়ে নেমে ডাঙার ওই ঢালটাকে বন্ধুকে মেরে ফেল। কি সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার তার বড় আছে মশাই। খুনের পরও? হ্যাঁ, মাটি খুঁড়ে কিন্তু আর কিছুই পাওয়া যায়নি। বলেন কি? তৃতীয় সাংঘাতিকটাও আপনার শোনা দরকার, নইলে গল্প অসম্পূর্ণ থেকে যাবে। শিবনাথ শোনার জন্য চোখ তুলে রাখল। বন্ধুকে হত্যার প্রায়শ্চিত্ত করতে বন্ধুটি আত্মহত্যা করে। গল্প শেষ বা ভদ্রলোকের কথাটি শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে দরজার কপাট ঠেলে আরেকজনের প্রবেশ করল। কালো প্যান্টের উপর গলা ঢাকা ফুল হাতা সোয়েটার, কালো রঙের, হাতে ঘড়ি, মাথায় ঝাঁকটা চুল। চেয়ারে বসা মানুষটির কোনো ভাবান্তর দেখা গেল না। আগন্তুক তাকে দেখলো বটে, তবে কথা বলল শিবনাথের সঙ্গে। আপনি ওই সন্ধ্যের বাসে নেমেছেন? হ্যাঁ। নতুন মানুষ, এ রাস্তার পরিচয় ঠিক জানা নেই, তাই এখানে এসে পড়েছেন, তাই তো? শিবনাথ বলল, ঠিকই ধরেছেন। আপনিও বাস থেকে নেমে? যা দুর্যোগ, বৃষ্টি বাড়লো বলে মনে হচ্ছে। আগন্তুক বিছানায় বসে বলল, এরকম আবহাওয়ায় কেউ বেরোয় বলুন? তাই তো দেখছি। শিবনাথ বলল, যাক 3 জন হওয়া গেল। এখন 3 একত্রিত হলে যে ভালো হয় তা হলপ করে বলতে পারি না। দ্রজ্য স্পর্শ যোগ কি শুভ হয় কে জানে। তা কি কথা হচ্ছিল আপনাদের মাঝে? আবার কি বন্ধুত্বের কথা। আগন্তুক আসাতে শিবনাথের ভালোই লাগছে, কিন্তু ইনি কি এ বাড়িরই লোক নাকি নয়? আসার কথা ছিল। চেয়ারে অসীন্ত নীরব, কোনো কথা বলছে না। বাইরে হিম হাওয়া। বৃষ্টি কতটা কমলো বাড়লো কে জানে। এই ঘরে নিশি যাপন দেখা যাচ্ছে না খেয়েই করতে হবে। বাসে ওঠার আগে কচুরি খেয়েছে, মিষ্টি চাও খেয়েছে। এই ঠান্ডায় চা হলে ভালো হতো। ভদ্রলোক যখন আছেন তার কি ব্যবস্থা নেই? কিন্তু বলা যাবে কি করে? শিবনাথ ইতস্তত করছে। বিছানায় নড়চড়ে বসে। এই ঘরের উষ্ণতায় বসে এখন আরাম বোধ হচ্ছে। বহুক্ষণ বাইরে যাওয়া হয়নি, একবার বেরুলে হতো। এদের কাছে বাথরুমের কথা তো বলা যায় না। বাইরে সেরে এসে বিছানায় শুয়ে পড়বে। কি ব্যাপার? একটু বাইরে যেতাম। কেন? অনেকক্ষণ বাথরুম সারা হয়নি আর কি। শিবনাথ উঠে দাঁড়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান ঘুরে আসুন। বাইরে বেরোতেই হিম হাওয়া শিবনাথকে যেন কাঁপিয়ে দিল। ঘুট ঘুটে অন্ধকার, দরজার কপাট খোলা খানিকটা, অথচ বাইরে তো আলো আসছে না। মনে হতেই সে ভেবে দেখলো ঘরে কোনো আলো নেই। হ্যারিকেন কি অন্য কিছু? কিন্তু পরস্পরকে দেখতে পাচ্ছিল কি করে তারা? ভাবনার মধ্যে ভেতরের সংলাপ কানে গেল। তাহলে একজন মানুষ পাওয়া গিয়েছে? হ্যাঁ, যাক, বহুদিন পরে এলো একজন। সেই শেষ কবে এসেছিল অত মনে থাকবে না। সেটা ছিল বর্ষা, তুমুল বৃষ্টি হচ্ছিল। হতে পারে। ও কি জানে যে এখানে একজন প্রেত বাড়ি তৈরি করে চেয়ারে বসে থাকে? পথভ্রান্ত পথিকেরা সেখানে ঢুকলে ফেরা আর হয় না। এও জানে যে বন্ধুকে বন্ধু মাত্র 300 টাকার জন্য হত্যা করেছিল। থামো, অন্তত আজকে আর তোমাকে খুন হতে হবে না।
বন্ধুকে খুন করার সেই ভয়ঙ্করতা থেকে আজ অন্তত এই রাতটা আমাকে আনন্দ উপভোগ করতে দাও। ওকে খুন করবে? হ্যাঁ বন্ধু, তাই তো করে থাকি। একটা মানুষের জন্যই তো অপেক্ষা করি, আর আমি বাড়ি বানিয়ে অপেক্ষা করি হত্যার দৃশ্যটা ঘটানোর জন্য। আমাদের কারোর মুক্তি নেই। আজ তোমাকে নয়, আমি ওই মানুষটির গলা টিপব। শিবনাথ বোঝার আগেই গলা দিয়ে বিকৃত আত্মস্বর বেরিয়ে আসে, ভূত ভূত। অমনি দরজার কাছে দাঁড়ায় গেল। কোথায় ভূত? এই দেখুন, ভূত কেন, বাড়ি ঘর কিচ্ছুরি নেই। চেয়ারে বসে থাকা লোক দেখেছেন? চেয়ারই নেই তো লোক থাকবে কোত্থেকে? শিবনাথ দেখলো বাড়িটা উধাও, কোনো লোক নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। সে ছুটতে শুরু করলো প্রাণ ভয়ে। পিছনে তখনও ডাক, আরে শুনুন শুনুন। তারপর বিকট উচ্চ হাসি। অন্ধকার কাঁপিয়ে বৃষ্টিধারাকে দুলিয়ে যেন চতুর্দিকে সে হাসি ছড়িয়ে পড়তে লাগলো। শিবনাথ ছোটে, দিক দিশা তার নেই। উঁচু নিচু পাথরে ভুঁই, তারপর ক্ষেত, আল ঝোপ, কোনো কিছুকে তোয়াক্কা নেই। পড়তে পড়তে কোনো ক্রমে নিজেকে সামলায় বেশ কয়েকবার। তারপরে টের পায় টর্চের তীব্র আলো তার উপর পড়ছে। চেতনা ফিরে দেখে ঘরের মধ্যে সে শুয়ে আছে, হারিকেন চলছে। 3-4 জন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চোখ খুলে বন্ধ করে আবার চোখ খুলে। আপনি? শিবনাথ। নতুন লোক মনে হচ্ছে আপনাকে? হ্যাঁ, রামপুর যাচ্ছিলাম। সেদিকে কোথায়? ভাগ্যিস টর্চের আলোয় চোখে পড়লো। আমি ওদিকে ওই পাকা ধানের মাঠ জলে ভাসছে, তাই আল কেটে জল বার করতে গিয়েছিল। কিন্তু আপনি এদিকে এলেন কি করে? ওই ডাঙায়। সেনাতকুন ডাঙা। যাক, খুব বাটা বেঁচে গিয়েছে। শিবনাথ আর রামপুর যান, হাওড় ফিরে আসে। 5,000 টাকার চেয়ে নিজের জীবনের দাম নিশ্চিত কিঞ্চিত বেশি। ABC Radio 89.2 FM. কুয়াশা কুয়াশা কুয়াশা। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল শীত সন্ধ্যার ঝড় বৃষ্টি। অশোক কুমার সেনগুপ্তের লেখা এবং পড়ে শোনাচ্ছিল সেতু। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ, যেখানে চলছে কুয়াশা, আর সঙ্গে আছে শারমিন। সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাওয়ার, যার অপেক্ষা রয়েছেন আপনারা দীর্ঘক্ষণ ধরে। আজকের গল্প লিখেছে ফাতেমা কাইবি। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনি, তারপরে আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM। 30 নম্বর লেনের একদম শেষ মাথার দোতলা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। ভদ্রলোকের নাম ইফাজ আহমেদ। বয়স বেশি না হলেও ভদ্রলোকের বয়সের তুলনায় ভুঁড়ি অনেক বেশি বড়। প্রায় 13 বছর ধরে ওকালতি করছেন তিনি। আজ নিজেকে খুবই সুখী মানুষ মনে হচ্ছে তার। কি গো, তুমি এখনো বাইরেই দাঁড়িয়ে আছো? এদিকে এসে আমাকে একটু সাহায্য করবে তো নাকি? আসছি আসছি। হ্যাঁ, এবার বলুন রানী সাহেবা, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হয়েছে হয়েছে, আমাকে করবে সাহায্য, তা আবার তুমি, তাহলেই হয়েছে। তুমি ভেবো না যে আমি কিছুই করতে পারি না। আমি যা পারি তুমি কিন্তু তা পারো না। হ্যাঁ, এই 10 বছর ধরে তো দেখলাম তুমি কি কি পারো আর কি কি পারো না। তুমি একাই সব কাজ করবে নাকি? নতুন বাসায় উঠেছি আজকেই, আস্তে আস্তে সব কাজ আমরা দুজনে মিলেই করে ফেলবো। এ কি, এটা কি করলে? তুমি তো কাজ করতে পারোই না, তার উপর আবার কাজ বাড়াও। না মানে, ঠিক করো, এখনই ঠিক করো ফুলদানিটা। ফুলদানি কি এভাবে রাখে? সোজা করে রাখো, গড়িয়ে পড়ে যাবে তো। এই তো ঠিক করে রেখেছি। শান্তি তো এবার? হ্যাঁ, যাও এবার চুপচাপ বসে থাকো। আর হ্যাঁ, তোমাকে আর কোনো কাজে সাহায্য করতে হবে না। মুরব্বীদের কাছে শোনা অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। কিন্তু অধিক খুশি হলে কি হয় তা তারা বলে যাননি।
বলে গেলে হয়তো বোঝা যেত ইফাজ আহমেদের এখন কি অবস্থা। স্ত্রী হাফসার কথা মতো চুপচাপ বসে থাকতে হচ্ছে নাকি? এদিকে চুপচাপ বসেও স্বস্তি পাচ্ছেন না তিনি। নেহাত ভুঁড়ি একটু বেশি, তা না হলে নাচ শুরু করার সম্ভাবনা ছিল। যাই হোক, যেহেতু ফুলদানি উল্টো করে রাখার অপরাধে তাকে চুপচাপ বসে থাকতে হচ্ছে, তাই তিনি কোনো ঝামেলা না করে চুপচাপ বসে স্ত্রী হাফসার কাজ দেখছেন। কি ভালোবাসা নিয়ে হাফসা বাসার সব কাজ একা হাতে করছে। অবশ্য হাফসা ছাড়া এসব কাজ করার জন্য আপাতত কোনো লোক নেই। এসব গেরস্থ কাজ ইফাজ আহমেদ জীবনেও কখনো করেনি। ওকালতি তাকে সে সুযোগও দেয়নি। কিন্তু তারপরও নিজের নতুন বাড়ি বলে কথা, কে ভাবতে পেরেছিল এমন যুগে ঢাকা শহরের মতো জায়গায় এত সস্তা দরে বাড়ি কিনে ফেলবে। অবশ্য বাড়িটার জন্য একটা ধন্যবাদ প্রাপ্য প্রাক্তন মালিকেরও। রেডিমেড বাড়ি, তাও দাম নিয়ে তেমন একটা দরাদরি করেননি। সে যাই হোক, এত কমে বাড়ি পাওয়া গেছে, এতেই শান্তি। এদিকে এক মনে কাজ করছে হাফসা। বুঝলে হাফসা, বলো তো পৃথিবীতে কোন দুটো জিনিস মানুষকে শান্তিতে থাকতে দেয় না? জানি না তো। আচ্ছা, হঠাৎ এই কথা জানতে চাইছো যে? কি হয়েছে? ওফো, উত্তর জানতে চেয়েছি, প্রশ্ন না। বললাম তো জানি না, তুমি বলো শুনি। শোনো তাহলে, সে দুটো হচ্ছে সন্তান আর সম্পদ। বুঝলে? না মানে তুমি আবার কি ভাবতে কি ভাবছো? আমি আসলে ওই মিন করে কথাটা বলিনি হাফসা, বিশ্বাস করো। থাক, তোমার আর কি দোষ? দোষ তো আমার। বিয়ের 10 বছরেও তোমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারিনি। আর শান্তি। এই দেখো, পুরো কথা আগে শুনবে তো। সন্তান আর সম্পদের কথা আমি আমাদের ইয়েতে বলিনি, বলেছিলাম এই বাড়ির মালিকের কথা। সন্তান থেকেও নেই, একটা মাত্র ছেলে, তাও বাবাকে দেখতে লন্ডন থেকে দেশে আসবেন। ভদ্রলোকের স্ত্রীও মারা গেলেন গত মাসে। বেচারার এখন সম্পদ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কেমন পানির দামে বাড়িটা বিক্রি করে দিয়ে গেলেন। কোথায় যাবেন বলেছেন কিছু? বলছিলেন গ্রামের বাড়িতে যাবেন। আহারে, লোকটার জন্য খারাপ লাগছে। কত স্বপ্ন নিয়ে না বাড়িটা বানিয়েছে, কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার প্রতিটা রুমে, ব্যালকনিতে, ছাদে। ও, ভালো কথা মনে করেছে তো। শোনো শোনো, তুমি কিন্তু আজকালই ছাদে টাদে যেও না। কাপড় চোপড় শুকাতে দেওয়ার থাকলে ব্যালকনিতেই দিও। কেন এমন অসম্ভব কথা তুমি বলতে পারলে? আমি ছাদ কতটা পছন্দ করি তা তো তুমি খুব ভালো করে জানো। নিজের বাড়ির ছাদ, আর নিজেরাই যাব না? এটা কি হয় নাকি? কি বলো কি সব? না মানে আসলে তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে হয়েছে কি, এই বাড়ির মালিক যিনি ছিলেন তিনি যাওয়ার আগে বলে গেছেন এই বাড়ির ছাদে যেন না যায়। আর আরো কিছু করতে না করেছেন নাকি? আহা, তুমি রাগ করো না হাফসা, আমি বলছিলাম যে। থাক, তুমি কি বলতে চাইছো তা পরিষ্কার করে বলো। আরে তুমি বুঝলে না, আমরা তো এই বাড়িতে নতুন, তাই কিছুদিন পরে না হয় যাওয়া যাবে। আর তাছাড়া ছাদে কত খারাপ জিনিস ঘুরে বেড়ায়, তাই না? তার মানে তুমি ভূত প্রেতের কথা বলছো? নতুন করে ও সবার প্রতি বিশ্বাস জন্মেছে নাকি? আরে বাবা, তাও সাবধান থাকা ভালো, কি বলো? হ্যাঁ, তাই তো। এই, কোথায় যাচ্ছ তুমি? ছাদে। ছাদে মানে? এই মাত্র আমি তোমাকে কি বুঝালাম? ছাদে গিয়ে দেখে আসি কোনো ভূত প্রেতের দর্শন পাওয়া যায় কিনা। আহা, হাফসা শোনো। হাফসা। ইফাজ আহমেদকে আর দ্বিতীয় কথাটি বলতে না দিয়ে হন হন করে রুম থেকে চলে গেল হাফসা। আর ইফাজ আহমেদও দেরি না করে হাফসার পেছন পেছন সিঁড়ি বেয়ে উঠে গেলেন ছাদে। এ যেন ছাদে পৌঁছানো নয়, বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে গেলেন ইফাজ আহমেদ আর হাফসা। বাহারি ফুলের টব, বেতের চেয়ার টেবিল, একটা সাদা ধবধবে রঙের দোলনা, সব মিলিয়ে যেন এলাহি ব্যাপার। বাড়ির আগের মালিকের কথা ভেবে অবাক হলেন ইফাজ আহমেদ। ভদ্রলোক আজব তো, একটা কিছু সরিয়ে নেননি, নাকি যাওয়ার আগে তিনি এই ছাদেই আসেননি? কিন্তু কেন? তার নিজের বাড়ির ছাদের প্রতি তার এত অভক্তি কেন? তাদেরই বা ছাদে আসতে না করে গেছেন কেন? হঠাৎ হাফসার কথায় চমক ভাঙে ইফাজ আহমেদের। কাণ্ড দেখেছো? এমন সুন্দর ছাদে কিনা তুমি আমাকে আসতে না করছি। আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। আজকে থেকে প্রতিদিন বিকেল বেলা আমি আমার ছাদে আসবো। হ্যাঁ, আমিও না বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? যাওয়ার আগে ভদ্রলোক বারবার বলে গেলেন ছাদে যেন না আসি। আমি আরো ভাবলাম ছাদ হয়তো ভালো না, তাই এভাবে বলছেন। কিছু লোক থাকে এমন, নিজের বাড়ি ছেড়ে যাচ্ছে বলে মনের মধ্যে ইচ্ছে করে ভয় ঢুকিয়ে দিয়ে যায়। যত সব। উনি ছাদে থাকা এসব জিনিসপত্রগুলো
এভাবে ফেলে গেলেন কেন বলো তো? জিনিসগুলো তো অনেক দামি। গ্রামে এত জিনিস নিতে অনেক ঝামেলা হবে এইভাবে হয়তো নেননি। হয়তো তুমি যা বলছো তাই ঠিক। দেখো দেখো, দোলনাটা কি সুন্দর, তাই না? চলো না বসি। আরে আমি কি বাচ্চা? তোমার ইচ্ছে হলে তুমি বসো। তুমি তাহলে চেয়ারে বসো, আমার দোলনাটা খুব ভালো লেগেছে। তোমার বয়স বাড়লেও ভেতরের বাচ্চামি স্বভাবটা আগের মতোই থেকে গেছে। সুখ মানুষের বয়স কমিয়ে দেয়, বাড়িয়ে দেয় দুঃখ। কি যে বলো এসব। আজকের আবহাওয়াটা অনেক ভালো, বলো? ভালোই লাগছে সব মিলিয়ে। হ্যাঁ, অনেকদিন পর এত সুন্দর একটা আবহাওয়া, সব মিলিয়ে ভালোই লাগছে। দেখো দেখো, আকাশটা কি সুন্দর লাগছে। ইফাজ আহমেদ ও হাফসার দেখা দেখি আকাশের দিকে তাকালেন। আসলেই আজকের আকাশটা অনেক বেশি সুন্দর। আকাশের বুকে সাদা সাদা মেঘ কি সুন্দর ভাবে ভেসে বেড়াচ্ছে। এই বাড়িটার আশেপাশে অনেকটা জায়গা খোলা, কিছুটা দূরে বেশ কিছু বাড়িও রয়েছে, দূরে কিছু বাচ্চা খেলছে। এইসব দৃশ্য খুব মন দিয়ে দেখছে হাফসা। মাঝে মাঝে হাফসার জন্য খুব কষ্ট হয় ইফাজ আহমেদের। সারাদিন বাসায় একা একা থাকে হাফসা। যদি একটা সন্তান থাকতো তবে কতই না ভালো হতো। এইসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলেন ইফাজ আহমেদ। এই দেখো, ওই যে দেখো। কি? আরে ওই যে এইদিকে সোজাসুজি দুইটা বাড়ির পরে যে বাড়িটা, দেখো ওইদিকে। হ্যাঁ দেখলাম। কি হয়েছে ওখানে? ওই বাসার ছাদে এই যে ছোট্ট 7-8 বছর বয়সী কত কিউট একটা মেয়ে বাবু বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখো দেখো না। কোথায়? ও হ্যাঁ, ওর পিছে পিছে একজন শুকনা কালো মতো মহিলা খাবার বাটি হাতে দৌড়ে বেড়াচ্ছেন, ওটা? হ্যাঁ, কত সুন্দর না? এখানে সুন্দরের কি দেখলে তুমি? ঝামেলার ব্যাপার। এতে সুন্দরের কি আছে আমি বুঝলাম না। কাকে কি বলি আমি? তুমি তো কিছুই বুঝতে পারো না। আমি বুঝি না কিছুই, তাই তো? হ্যাঁ মানলাম আমি বুঝি না, কিন্তু ম্যাডাম আপনি বুঝলেন না আমার পেটের ভেতর কিভাবে ছুঁচো নাচ্ছে। আহারে বেচারা, চলুন আপনার খাবারের ব্যবস্থা করি তাহলে। হাফসার সাথে ছাদ থেকে নিচে চলে এলেন ইফাজ আহমেদ। এমনিতে আজ যা কাজের ধকল গেছে তাতে খেয়ে লম্বা একটা শান্তির ঘুম না দিলেই নয়। তারপর নতুন বাড়ি কেনার আনন্দ তো আছে। খেয়ে দিয়ে বেশ আরাম করে খাটে ঘুমোতে গেলেন তিনি। এদিকে রান্নাঘরে কাজ করছে হাফসা, কিন্তু অনেক চেষ্টার পরেও দু চোখের পাতা এক করতে পারছেন না তিনি। এক অজানা ভয়ের আবির্ভাব হয়েছে ইফাজ আহমেদের মনে। কে জানে কি হতে চলেছে সামনে। পরদিন সারাদিন খুব স্বাভাবিকভাবে কাটালেও সন্ধ্যার কিছুটা আগে ঘটল একটা ঘটনা। আদালত থেকে বাসায় ফিরে এসে ইফাজ আহমেদ দেখলেন তার স্ত্রী হাফসা বাসায় নেই। কিন্তু হাফসা তো না বলে বাসা থেকে কোথাও যায় না, আর কোথায় বা যাবে? এই এলাকা তো ভালো করে সে চেনেই না, আর তাছাড়া দরজাও তো তালা ছিল না। তার মানে হাফসা আশেপাশেই কোথাও আছে, কিন্তু কোথায় যাবে? আচ্ছা, হাফসা ছাদে যায়নি তো? খুব দ্রুত ছাদে চলে গেলেন ইফাজ আহমেদ। হাফসা, হাফসা, এই যে হাফসা, আমি ঠিকই ভেবেছিলাম। আমি তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে। তুমি কখন এলে? এত তাড়াতাড়ি এলে যে আজকে? তাড়াতাড়ি কাজ শেষ হলো তাই তাড়াতাড়ি এসে পড়লাম। তুমি এই সময় ছাদে এসেছো? তোমাকে তো কালকে বললামই যে আমি প্রতিদিন ছাদে আসবো। হয়েছে হয়েছে, এবার নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখো না, ওই যে দেখো। কি কি দেখবো? ওই যে ছোট বাচ্চাটাকে। কোথায় হাফসা? কোন বাচ্চা? আরে ওই যে এদিক দিয়ে সোজাসুজি দুইটা বাড়ির পরে যে বাড়িটা, দেখো না ওইদিকে। দেখেছি, এবার চলো। না না, কি দেখেছো বলো? আরে বাবা, বাচ্চাটার মা প্রতিদিন ওর পেছনে খাবারের বাটি হাতে ঘুরে বেড়ায়। দেখ, আমি তো বাচ্চাটার কথা বলছি। আমি বুঝলাম না, প্রতিদিন একটা বাচ্চাকে দেখার কি আছে? আজকেও তো বল নিয়ে খেলছে, প্রতিদিনের কাজ। তুমি এটা দেখে কি যে এমন আনন্দ পাও? চলো। দাঁড়াও না একটু, এমন কেন করো? দেখো বাচ্চাটা আমাকে কেমন হাত নেড়ে ডাকছে, দেখো না, দেখো। কি আশ্চর্য! ও কি করে বুঝলো যে আমরা ওকেই দেখছি? বাচ্চারা সব বোঝে। হয়েছে হয়েছে, এবার চলো তো, আশেপাশে অন্ধকার হয়ে গেছে।
সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে আসতে কিছুটা আনমনা হয়ে পড়েন ইফাজ আহমেদ। কেমন যেন একটা খটকা লাগছে মনে। না, বারবার বলার পরেও হাফসা এক পলকও দৃষ্টি সরায়নি মেয়েটার উপর থেকে। তার নিজেরও দেখতে ভালো লাগছিল পরীর মতো মেয়েটাকে, কিন্তু এদিকে তাকিয়ে হাত নাড়লো কখন? তিনি তো দেখেননি হাত নাড়তে। এইসব ভাবতে ভাবতে নিচে ঘরে চলে আসেন তিনি। কিন্তু ইফাজ আহমেদ তখনও জানেন না তার প্রশ্ন বিস্ময়ের রূপ নিতে বেশি সময় নেবে না। রাতের খাবার খেতে অনেক দেরি হয়ে গেল ইফাজ আহমেদের। নতুন বাড়ি কেনার পর কাজে তেমন মন দিতে পারেননি, তাই অনেক কাজ জমে গেছে। রাতের খাবার খেয়ে বেডরুমে এসে বসে রইল হাফসা। মন জিনিসটাই বড় অদ্ভুত। মনের কখন যে কি অবস্থা হয় কেউ বলতে পারে না। মধ্য দুপুরে মনটা কেন আপনি উদাস হয়ে যায়, মধ্যরাতেও তেমন, কেমন রহস্যে ভরা। একা একা শুয়ে নানা কথা ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করতে লাগলো হাফসা। এদিকে ইফাজ আহমেদ রাতের খাবার খেয়ে চলে গেছেন স্টাডি রুমে। নতুন বাড়িতে আসার আনন্দে কেসে তেমন একটা সময় দিতে পারেননি কিছুদিন। কাল নাকি কোনো এক বিধবার কেস কোর্টে উঠবে, সম্পত্তি সংক্রান্ত জটিলতা। আজ সারা রাত ও ঘরে কাটিয়ে দেওয়া বিচিত্র নয়। কাজ কাজ আর কাজ। ইফাজ আহমেদ ভুলেই গেছেন যে আজকে হাফসার জন্মদিন ছিল। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুমাতে চেষ্টা করলো হাফসা, কিন্তু চোখ বন্ধ করলে সে 7-8 বছরের মেয়েটার মুখ ভেসে উঠছে হাফসার চোখের সামনে। কি সুন্দর মায়া ভরা মুখটা, ঠিক যেন একটা ছোট্ট পরী। ইস, এমন একটা মেয়ে যদি তার থাকতো। এইসব ভাবতে ভাবতে প্রায় ঘুম এসে গিয়েছিল হাফসার। হঠাৎ কিসে যেন গন্ধ নাকি এলো তার। তাড়াতাড়ি উঠে বসে পড়লো হাফসা। কোনো কিছু পোড়ার গন্ধ পাচ্ছে ও। হাফসা শতভাগ নিশ্চিত যে চুলায় কিছু পুড়ছে না। প্রতিদিনই আগে রান্নাঘর চেক করে তারপরে ঘুমোতে আসে। আজকেও তোর ব্যতিক্রম হয়নি। আর উকিল সাহেব এক কাপ চা তো দূরে থাক, জীবনে কোনোদিন চুলায় ম্যাচ ধরিয়েছে কিনা সন্দেহ। চরম বিরক্তি নিয়ে আবার শুয়ে ঘুমানোর চেষ্টা করলো হাফসা। কে? কে বাসায় দৌড়ায়? কে এত রাতে পেরেক কে ঠোকে? আজব ব্যাপার তো। একটু কি শান্তিতে ঘুমাতে পারবো না? না, গিয়ে দেখে আসি। এত রাতে কি কারণে উকিল বাবু পেরেক ঠোকে তা জানা দরকার। এ কি? কে কে ওখানে? ডাইনিং টেবিলের নিচে কে? ওই বাচ্চাটা না? এত রাতে এখানে কি করছে? কিভাবে এলো? না, ওকে ডেকে আনি। পেরেক ঠোকা শব্দে টিকতে না পেরে উঠে পড়ে হাফসা। বিছানা থেকে নেমে স্টাডি রুমের দিকে রওনা হয়। রাত পেরিতে পেরেক ঠোকার রহস্য জানা উচিত। ডাইনিং রুম পার হতেই দ্বিতীয়বারের মতো চমকাতে হলো হাফসাকে। স্টাডি রুমে আর যাওয়া হলো না। কোনো কিছুর অস্তিত্ব অনুভব করে তাড়াতাড়ি ডাইনিং এর লাইট জ্বালিয়ে দেয় সে। ডাইনিং রুমের টেবিলের নিচে চোখ যেতে অবাক হয়ে যায় হাফসা। এটা কি দেখছে ও? আদৌ ঠিক দেখছে তো, নাকি সবই ওর মনের ভুল? ঘুমের চোখে ভুল কিছু দেখছে না তো? চোখ কচলে আবার ভালো করে ডাইনিং টেবিলের নিচের দিকে তাকায় হাফসা। ভীষণ বিস্ময় নিয়ে দেখতে থাকে। আজ 2 দিন ধরে প্রতি বিকেলে ছাদে দেখা সে 7-8 বছরের ফুটফুটে পরীর মতো মেয়েটা তাদের ডাইনিং টেবিলের নিচে বল নিয়ে বসে আছে। মেয়েটার অন্য হাতে একটা পিতলের ফুলদানি, সেটা দিয়ে মেঝেতে ঠুকঠুক শব্দ করছে। এটা শব্দই পেরেক ঠোকার আওয়াজ ভেবে হাফসা ভুল করেছিল এতক্ষণ। বড় বড় চোখে খানিকক্ষণ হাফসার দিকে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মন দিল মেয়েটা। বিড়বিড় করে কিছু একটা বলছেও যেন, কিন্তু হাফসা ঠিক বুঝতে পারছে না। বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে হাফসা তড়িঘড়ি করে স্টাডি রুমের দিকে গেল। ইফাজ আহমেদ গোটা 10 বই টেবিল জুড়ে খুলে রেখে তার উপর মাথা রেখে পড়ে পড়ে ঘুমাচ্ছে। একটু দেরি না করে তাকে ধাক্কা দিতে থাকে হাফসা। এই এই শুনছো? এই উঠো, আরে উঠো না। কি হয়েছে? ডাকছো কেন? চলো আমার সাথে। ওদিকে কি হচ্ছে জানো? পড়ে পড়ে ঘুমাচ্ছে এখানে। কাল সকালে বলো, এখন ঘুমাতে দাও। তুমি চলো তো আমার সাথে। ওঠো ওঠো বলছি। এই যে
এবার বলো তো কি হয়েছে? আরে বাবা, পাশের বাসার যে বাচ্চাটা আছে না, ও আমাদের ডাইনিং টেবিলের নিচে। কি কি বলছো? ঠিক দেখেছো তো নাকি স্বপ্ন দেখেছো? সারা দিন এই বাচ্চা বাচ্চা যেভাবে করতে থাকো তুমি, মনে হয় স্বপ্নেই দেখেছো। তুমি আমার সাথে চলো আগে, দেখো আছে কিনা। আমি সত্যি বলছি কিনা তা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা চলো। এই যে কোথায়? এ কি? আসলেই তো, এই বাচ্চাটা এখানে আসলো কিভাবে? এইটা তো আমারও প্রশ্ন, ও এখানে আসলো কিভাবে, তারপর এত রাতে? আমি সিগারেট খেতে ছাদে গিয়েছিলাম, মনে হয় ঘরে ঢুকে ভুলে দরজা লক করিনি। দাও, তাও জানতে চাই ওর কাছে। এই মেয়ে, তুমি এখানে কেন? কিভাবে এলে? কি গো, কথা বলছে না কেন? বোবা না কালা, শুনে না কানে? আহা, তুমি ওকে এইভাবে জানতে চাইলে তো বলবে না, ছোট বাচ্চা তো। দাঁড়াও, আমি জানতে চাই। এই বাবু, তোমার মা কোথায়? তাকে না বলে বের হয়েছো কেন? তাকে না বলে যে এত রাতে বাসা থেকে বের হয়েছো, এটা কি ঠিক বলো? আম্মুর জন্য অপেক্ষা করছি। এই মেয়ে বলে কি? হ্যাঁ, ওর মার জন্য আমাদের ডাইনিং টেবিলের নিচে অপেক্ষা করছে, এর মানে কি? এ কি আজব কথা। এই মেয়ে, বের হয়ে আসো, চলো তোমাকে দিয়ে আসি। তোমার মা তোমার খেয়াল রাখেন না? উনি এত রাতে তোমাকে ছাড়লো কোন আক্কেলে তা জেনে আসি। হারিয়ে যেতে যদি। আহা, তুমি ওকে বকছো কেন? বাবু, তুমি আমার কাছে এসেছো না? ছাদ থেকে যে আমাকে হাত নাড়ো, আমাকে তোমার পছন্দ হয়েছে? আগুন, আগুন। আগুন? কোথায় কোথায় আগুন? আগুন, আগুন। এই, একটা পোড়া গন্ধ পাচ্ছ না? হাফসা, পানি আনো, তোমার ঘরে আগুন লেগেছে। মেয়েটা চোখ বন্ধ করে আগুন বলতেই চমকে উঠে ইফাজ আহমেদ ও হাফসা। কেমন খটকা লাগে ওদের দুজনেরই। সত্যি তো, ওরা গন্ধ আসছে যেন কোত্থেকে। সম্ভাব্য উৎস আন্দাজ করে দুজন দুদিকে ছুটল। আগুন লেগেছে হাফসার রুমে, খাটের পাশে পাপোশে। মশার কয়েল কাত হয়ে আছে কাপড়ের পাপোশের উপর। বিছানার চাদর কিছুটা মাটিতে পড়ে থাকায় তাতেও আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়ার আগে পানি ঢেলে তা নেভালেন ইফাজ আহমেদ। আগুন নিভিয়ে একটু শান্ত হয়ে বসতেই মনে পড়ে গেল মেয়েটার কথা। দেখেছো, আশ্চর্য ঘ্রাণ শক্তি মেয়েটার। ভালো কথা, কোথায় ও? দেখো তো দরজা দিয়ে, এই রুমে আসতে বলো। এই মেয়ে, এই, এ কি? নেই তো রুমে। কি বলো? নেই ওখানে? না। দাঁড়াও তো, ওই যে দেখো চলে যাচ্ছে একা একা। কোথায়? এইদিকে এসো, জানালার কাছে এসো। এই যে দেখো, তুমি ওকে ওভাবে বকলে দেখে চলে গেছে। একা একা যদি যেতে না পারে, তুমি একটু এগিয়ে দিয়ে এসো না। পারবে না মানে? খুব পারবে। আসতে যখন পেরেছে তখন যেতেও পারবে। এইভাবে কেন বলছো কথা? তো কোন ভাবে বলবো? কাল ওই বাড়িতে গিয়ে খবর নিয়ে আসবো, আর কালো করে যে মহিলা ওর মা, তার সাথেও কথা বলে আসবো। আর হ্যাঁ, ভালো করে চেক করে দেখো কিছু চুরি টুরি করেছে কিনা। না, কিচ্ছু চুরি করেনি। তুমি না দেখে কিভাবে বলছো? এই ফুলদানি কি আমাদের? না তো, এটা এখানে কেন? এটা তো ওই বাচ্চাটার হাতে ছিল। দেখেছো, তুমি না বললে ও চুরি করেছে কিনা দেখতে? দেখো এবার, চুরি করা তো দূরে থাক, ও উল্টো একটা ফুলদানি দিয়ে গেছে। কাল গিয়ে দিয়ে আসবো। তুমি এসব নিয়ে আজে বাজে চিন্তা করে প্রেসার বাড়িও না। চলো ঘুমোতে যাই। বাজে চিন্তা আমি করছি না, তুমি করছো। এই ফুলদানি ও দিয়ে গেছে, আর ওকে তুমি চোর বলছো। অথচ দেখো, আজকে মেয়েটা তোমার কত বড় উপকার করেছে। তোমার দাদির দেয়া খাট পুড়ে গেলে এমন স্মৃতি টাকায় কিনতে পারতে। আচ্ছা হয়েছে, এবার চলো। কেঁপে যাওয়াতে আর কিছুই বললে না ইফাজ আহমেদ। এমনিতেই ও তখন মেয়েটাকে ওভাবে কথাগুলো বলার জন্য ইফাজ আহমেদের নিজেরও কিছুটা খারাপ লাগছে। জানালা দিয়ে মেয়েটা চলে যাওয়ার দৃশ্য দেখে
কিছু সময়ের জন্য মনের ভেতরে কেমন যেন শূন্যতা অনুভব হয়েছিল ইফাজ আহমেদের। কিন্তু এত রাতে একটা অপরিচিত বাচ্চার আগমনও মেনে নিতে পারেননি তিনি। হাফসার সব কথা চুপচাপ শুধু শুনে গেলেন তিনি। কিন্তু তিনি একবারের জন্যও শুনতে পেলেন না ঢং ঢং করে ঘন্টা বাজছে কোথাও। অশুনি ঘন্টা। অতিরিক্ত কাজের চাপে মানুষ একটা সময় তার ব্যক্তিগত অনেক দরকারি কাজ করার সময়ও পায় না। ইফাজ আহমেদের সাথেও ঠিক তাই হয়েছে। পরদিন সেই রহস্যময় মেয়েটার বাড়িতে ইফাজ আহমেদের আর যাওয়া হলো না। পরপর 5 দিন অনেক ব্যস্ত ছিলেন কেস সংক্রান্ত বিষয় নিয়ে। বাড়িতে হাফসাকে কোনো সময় দিতে পারেনি। তবে আজকে কাজের চাপ কিছুটা কম থাকায় তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন ইফাজ আহমেদ। কিন্তু বাসায় এসে দেখলেন হাফসা বাসায় নেই। ঘরে যেহেতু তালা নেই, তাই ইফাজ আহমেদের আর বুঝতে বাকি রইল না হাফসা ছাদে। খুব অজানা কারণে মনে মনে বেশ বিরক্ত হলেন তিনি। হাফসা, হাফসা, আসছি। যখনই বাসায় আসি তখনই ছাদে। আগে জানলে এই বাড়িটাই কিনতাম না। হ্যাঁ, এবার বলো। বলো মানে? তুমি সারাদিন ছাদে কি করো? সারাদিন কোথায়? আমি তো 4টার দিকে ছাদে আসি। 4টার দিকে আসো? এখন কয়টা বাজে বলো তো হাফসা আমাকে? হ্যাঁ, এখন 7টা বাজে। একটা মানুষ টানা 3 ঘন্টা ছাদে থাকে কিভাবে? আশ্চর্য, তুমি এমন কেন করছো? আমার তো কোনো কাজ নেই, রান্না শেষ করে তাই একটু ছাদে যাই। না, এত ছাদে থাকা যাবে না। আমি যখনই আসি তুমি তখনই ছাদে। আচ্ছা, তুমি এখন ঠান্ডা হও, আমি তোমার খাবার দিচ্ছি। সেদিনের মতো ঠান্ডা হলেও এর পরের পরিস্থিতি আর ঠান্ডা থাকার মতো ছিল না। বেশ অনেকদিন ধরে ইফাজ আহমেদ লক্ষ্য করলেন যে হাফসা কথা একদমই কম বলছে গত 6-7 দিন ধরে। প্রায় 10 বছরের বেশি সময় ধরে যার সাথে সংসার করছেন সেই কি হাফসা? আচ্ছা আচ্ছা, এইসবের জন্য কি সে নিজেই দায়ী? ইফাজ আহমেদ বুঝতে পারে না তার কি করা উচিত। এদিকে হাফসা ধীরে ধীরে ছাদে থাকার সময় আরো বাড়িয়ে দিল। ইদানিং 24 ঘন্টার প্রায় 15 ঘন্টায় ছাদে কাটায়। রান্না ঘুম ছাড়া পুরো সময়ই হাফসা ছাদে থাকছে। খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। হাফসাকে এ ব্যাপারে আর কিছু বললেন না তিনি। কিন্তু তিনি এই ধরনের আচরণের কোনো মানেও খুঁজে পাচ্ছেন না। এমনও তো হতে পারে তার কোনো কথায় মনে কষ্ট পেয়েছে হাফসা। এমন অসম্ভব ধারণা তার মনে উকি দিতে ছাড়ে না। যদিও আজ দীর্ঘ অনেক দিনের সংসার জীবনে হাফসাকে কোনো কটু কথা বলেননি তিনি, কিংবা বলা যায় ওকালতির ব্যস্ততা তাকে সে সুযোগও দেয়নি। তিনি পুরো পরিস্থিতিকে সময়ের হাতে ছেড়ে দিলেন, কারণ টাইম ইজ দ্য বেস্ট হিলার। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, তিনি বুঝতে পারলেন তিনি ঠিক কত বড় ভুল করেছেন। এদিকে পরিস্থিতি স্বাধীনতা পেয়ে আপন খুশিতে নিজেকে আরো ঘোলাটে করে তুলল। পরদিন বিকালের কথা, বাসায় ফিরে যথারীতি হাফসাকে বাসায় পেলেন না ইফাজ আহমেদ। অন্যবারের মতো এবার আর চিন্তিত হলেন না তিনি, কারণ তিনি জানেন হাফসা এখন ছাদে। এই বাসাতে আসার পর থেকে এই সময় হাফসা ছাদেই থাকে। হাফসাকে চমকে দেওয়ার জন্য দেরি না করে ছাদে উঠেছেন ইফাজ আহমেদ। তারপর কোনো শব্দ না করে চুপিয়ে চুপিয়ে হাফসার পিছনে এসে দাঁড়ান ইফাজ আহমেদ। ভীষণ অবাক হয়ে যান, হাফসা কথা বলছে, কিন্তু কার সাথে? এখানে তো কেউ নেই। ভালো করে লক্ষ্য করলেন, না, ফোনেও কথা বলছে না। হাফসা তো একা একাই কথা বলছে। এবার কিছুটা ঘাবড়ে গেলেন ইফাজ আহমেদ। হাফসার কথা শোনার চেষ্টা করলেন। এই, তুই সেদিন ওভাবে চলে গেলি কেন রে? আমি তো তোমার কাছে এসেছিলাম। তুই চলে যাওয়ার পরে আমার খুব খারাপ লেগেছে জানিস। আমি এখন চলে যাব। কি? না না, এখন না, আর একটু থাকলে কি হয়? একটু থাক, আর 5 মিনিট পরে যা। আমাকে যেতেই হবে। এত তাড়া কেন তোর? তোর মা চিন্তা করবে বুঝি। আমার তো মা নেই। তাহলে যে কালো শুকনো করে একটা মহিলাকে তোর পেছনে খাবারের বাটি হাতে দেখেছি অনেকবার। কি রে, তুই এভাবে হাসছিস কেন? কি হলো? তোমার পেছনে তাকাও, দেখো আমাদের দিকে তাকিয়ে আছে। ইলমা, তোর তো মা নেই তাই না? হ্যাঁ, আমাকে
আমাকে ভালোবাসার কেউ নেই। তোর আমাকে খুব পছন্দ, তাই না? হ্যাঁ, খুব, এতগুলা। তুমি আমার মা হবে? তোর মা? হ্যাঁ হ্যাঁ হব, আমি তোর মা হব। তুই এখন থেকে আমাকে মা বলে ডাকবি। আচ্ছা, তুমি এখন থেকে আমার মা। কি মজা, কি মজা, আমার মা। হ্যাঁ, এখন থেকে তুই সব সময় আমার সাথে থাকবি। আমি তোকে অনেক অনেক আদর করব। তুই ছাড়া কেউ নেই ইলমা, কেউ নেই। স্ত্রীর কথা শুনে হতভম্ব ইরফাজ আহমেদ ছাদের দিকে তাকান। শেষ বিকেলে আলো খেলা করছে সব ছাদে। নির্দিষ্ট ছাদটায় যার থাকা নিয়ে এই মুহূর্তে তার বিচলিত হওয়ার কথা, সেই নেই। সাথে থাকা সেই শুকনো কালো মতন মহিলাটাও নেই। খুব বিব্রত ভাবে হাফসার পাশে এসে দাঁড়ালেন। আশ্চর্য, হাফসা খেয়ালও করলো না যেন ইরফাজ আহমেদের কোনো অস্তিত্বই নেই। হাফসার চোখে মুখে অন্য মনস্কতা, আর থেমে থেমে বিড়বিড় করে কি যেন বলছেন। এতটাই সন্তান লালসা হাফসার ভেতরে। চিন্তা করতে ভেতরে ভেতরে কুকড়ে গেলেন ইরফাজ আহমেদ। সেই লালসা রাখতে রাখতে তার স্ত্রী এখন পাগল প্রায়। পরের একটা মেয়ে তার কল্পনায় এসেও মা ডাক শোনাচ্ছে। সন্তানের জন্য এতই হাহাকার ছিল, তো সে মুখ ফুটে কোনোদিন বলেনি কেন? হাফসার অন্য জগতে ভেসে যাওয়া চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে মরে যেতে ইচ্ছে করলো ইরফাজ আহমেদের। তিনি কেন একটি সন্তান দত্তক নিলেন না? দত্তক সন্তান থাকলেও তো হাফসার আজ এই অবস্থা হতো না। না, ওকালতি তার শেষ জীবনটাও শেষ করে দিল। সারা জীবন অন্যের সমস্যার সমাধান করতে করতে নিজের সমস্যার সমাধান করেনি তিনি। 8 বছর আগে দত্তক নেওয়ার চিন্তাটা মাথায় আসলে ওরকম একটা মেয়ে এখনই হাফসাকে মা মা করে অস্থির করে রাখতে পারত। হাফসার দিকে ভালো করে তাকাতেই হঠাৎ চমকে উঠলেন তিনি। সমস্ত শরীরে প্রবল এক ঝাঁকুনি অনুভব করলেন। এ কি দেখছেন তিনি? এতক্ষণ ধরে হাফসার চোখের দিকে তাকিয়ে আছেন, অথচ একটিবারের জন্য হাফসাকে পলক ফেলতে দেখলেন না। কি করে সম্ভব হচ্ছে এটা? এতক্ষণ চোখের পলক না ফেলে থাকতে পারা যায় নাকি? নিজেকে আর ধরে রাখতে না পেরে জোরে ধাক্কানো শুরু করলেন হাফসাকে। ধাক্কা খেয়ে যেন কাঁচা ঘুম থেকে প্রবল ধাক্কায় হঠাৎ ওঠার মতো প্রচন্ড ভাবে লাফিয়ে উঠলেন হাফসা। এই হাফসা, হাফসা, তাকাও, তাকাও আমার দিকে। এ কি, তুমি 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 কখন এলে? মাত্রই এলাম। তা তুমি একা একা কথা বলছিলে যে? একা একা আবার কথা বলা যায় নাকি? আর তুমি এসে ভেবে চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? এমনি। আচ্ছা চলো নিচে যাই। কেন? তোমার খাবার টেবিলে দেয়া আছে। সন্ধ্যা হয়ে গেছে হাফসা, এই সময় ছাদে থাকতে নেই, তাও আবার খোলা চুলে। আমি এখন যাব না, তুমি যাও। হাফসা, আমার দিকে তাকাও। কি হয়েছে বলো তো? আমার কোথায়? কিছু হয়নি তো। ও হ্যাঁ, আমি তো পুরি বানিয়ে রেখেছিলাম। কত দেরি হয়ে গেল দেখেছো? ভেবেছিলাম ছাদে বসে গরম পুরি আর চা খাবো তোমার সাথে। আচ্ছা থাক, আজকে ঘরেই খাই। চলো চলো নিচে চলো। ভাবছি তোমাকে নিয়ে বেড়াতে যাব। কোথায় যাওয়া যায় বলো তো? ইলমা, ইলমা, ইলমা তুই কোথায়? হাফসা, এই হাফসা। হ্যাঁ, কিছু বলছো? বলছি যে ভাবছি তোমাকে নিয়ে বেড়াতে যাব। কোথায় যাওয়া যায় বলো তো? তুমি বলো, তোমার ইচ্ছা। চলো গ্রাম থেকে ঘুরে আসি। না না, গ্রামে যেতে পারবো না। গ্রামে যাওয়া সম্ভব না। কেন? গ্রামে যাওয়া সম্ভব না কেন? না না, এমনি এমনি ইচ্ছা করছে না। হ্যাঁ থাক, আমারও কাজ আছে। চলো তাড়াতাড়ি, পুরি ভেজে দিবে তো? হ্যাঁ চলো। এতক্ষণ ছাদে যা ঘটলো তা কোনোভাবেই হাফসাকে জানালেন না ইরফাজ আহমেদ। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় ছাদের দিকে তাকাতে গিয়ে হঠাৎ করে বুকটা কেঁপে উঠল তার। পরিস্থিতি অনেকভাবে থামাতে চেষ্টা করেছিলেন ইরফাজ আহমেদ, কোনো লাভ হয়নি। সেটা ঘোলাটে থেকে বরং আরো কঠিন রূপ ধারণ করেছে। হাফসার বিড় বিড় করে কথা বলা যেন আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। আগে শুধু একা একা থাকার সময় বলতো, এখন সারাদিন বিড় বিড় করে হাফসা। সারাদিন ইলমা ইলমা বলে কাকে যেন ডাকে।
ইলমা নামে সেই কাল্পনিক মেয়ে 24 ঘন্টা হাফসার সাথে কথা বলে। পরদিন সকালে দাঁত ব্রাশ করতে করতে রান্নাঘরে উকি দিলেন তিনি। হাফসা সকালে নাস্তা রেডি করছে, সাথে বিড়বিড়ও করছে। ডিম পচের প্লেটের দিকে তাকিয়ে মেজাজ খারাপ হয়ে গেল ইফাজ আহমেদের। আজকে নিয়ে টানা 2 দিন ধরে এই অবস্থা। সবকটা ডিমের মাঝখান থেকে গোল করে কুসুম উধাও। কিন্তু হাফসা তো ডিম একদম খেতে পারে না। যে মানুষ ডিম খায় না সে শুধু ডিমের কুসুম খেয়ে নিল, আবার একটা না 6টা ডিমের। আর বাসায় তো মানুষ 2 জন। হাফসা 6টা ডিম কেন ভাজলো? আর 6টা ডিমের কুসুমই বা কি করে খেয়ে ফেললো হাফসা? কিন্তু এত বছরের সংসারে তো হাফসাকে কখনো এমন করতে দেখেননি তিনি। মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে ইফাজ আহমেদের। শেষবার সে বাচ্চা মেয়েটাকে দেখেছিল সেদিন রাতে ডাইনিং টেবিলের নিচে। তারপর ছাদে তো বেশ কয়েকবারই গিয়েছেন তিনি, কিন্তু মেয়েটাকে তো আর দেখেননি। আচ্ছা, মেয়েটাকে মাঝে মাঝে আসে হাফসার কাছে? তাহলে মনে হয় এসেছে ওর মায়ের সাথে। কিন্তু ওর কথা তো হাফসা একবারের জন্য বলেনি। রান্নাঘর থেকে সরে আসতে আসতে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। মেয়েটার বাসায় যাবেন ভেবেছিলেন। কেসের ঝামেলায় তো আর যাওয়া হয়নি। না, আর দেরি করলে চলবে না। আজকেই সব বিষয় পরিষ্কার করতে হবে। দেরি না করে বাসা থেকে নাস্তা করেই বের হয়ে যান ইফাজ আহমেদ। মলিন হয়ে আসা আকাশী রঙের বাড়িটা খুঁজে পেতে বেশি দেরি হলো না তার। বাড়িটার গেটের তালা খোলা। গ্যারেজের জন্য জায়গাটা রেখে সিঁড়ি উঠে গেছে উপরের দিকে। সেটা দিয়ে উপরে ওঠার জন্য পা বাড়ালেন ইফাজ আহমেদ। অমনি থমকাতে হলো তাকে। পেছন থেকে একটা আওয়াজ তাকে থামিয়ে দিল। পেছনে ফিরে তাকাতে তিনি দেখতে পেলেন একটা লোককে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। মাথায় টাক আর কাঁচা পাকা গোঁফ। দেখে বেশ ভদ্রলোক বলেই মনে হলো। এই যে ভাই, কোথায় যাচ্ছেন? পাগল নাকি আপনি? উপরে কোথায় যান? মানে এলাকায় নতুন? আচ্ছা, এ বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে না? আছে নয়, ছিল। মানে? ইলমা নামের একটা মেয়ে ছিল। তার সৎমা, বাবা আর দাদি মিলে থাকতো। খারাপ একটা ঘটনা ঘটায় ওরা চলে গেছে এখান থেকে। সেও তাই 2 বছর হয়ে চলল। ইলমা? হ্যাঁ, এই নামটাই তো। তা ভাই, কি খারাপ ঘটনা জানতে পারি? অবশ্যই, কেন নয়। এলাকার মানুষ হিসাবে আপনাকে জানানো তো আমার কর্তব্য। তবে এখানে না, চলুন সামনে যাই। এবার শুনুন, ইলমা আমাদের এলাকার খুব মিষ্টি একটা মেয়ে ছিল। 8 বছর বয়স। বাবা ব্যাংকে চাকরি করত, আর ইলমা তার দাদি আর সৎমার সাথে থাকতো। ইলমার আসল মা ওর জন্মের পরপরই মারা গেছে। খুব মিষ্টি আর ভালো মেয়ে ছিল ইলমা, কিন্তু সৎমা ইলমাকে ভালোবাসতে পারেনি। মেয়েটাকে দেখতেই পারত না, সব সময় মারত। একদিন সৎমায়ের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যায়। ইলমাকে মারতে মারতে এক পর্যায়ে হাতের কাছে থাকা ফুলদানিটা দিয়ে ওর মাথায় আঘাত করে। ওখানেই মৃত্যু হয় ইলমার। বুঝলেন ভাই, হঠাৎ অপ্রস্তুত হয়ে পড়ায় মহিলা এমন কাজটা করেছে। বুঝলেন ভাই, কিন্তু মহিলা ভেতরে ভেতরে অনেক অপরাধ বোধে ভুগছিলেন। তাই পরে নিজেই পুলিশ ডেকে পুলিশের কাছে নিজেকে ধরা দিলেন। কিন্তু তাতে কি, অমন ফুলের মতো মেয়েটা তো আর ফিরে এলো না। সে বছরই ইলমার বাবা আর দাদি এই বাসা ছেড়ে দেন। ও, ভালো কথা। আপনার পরিচয় তো জানা হলো না। কি করেন আপনি? আমার নাম ইফাজ আহমেদ, আমি ওকালতি করি। ও আচ্ছা, আমি ইমন শাহরিয়ার, ব্যবসা করি। একটা কথা জানতে পারি? আপনি ইলমার ব্যাপারে এসব জানেন না, অথচ ইলমাকে চিনলেন কি করে? না, মানে ঠিক পুরোটা জানতাম না। এই যে, এই আমার বাসা। চলুন না, 1 কাপ চা খাবেন? না না, বাজার করা লাগবে। দেরিতে গেলে ভালো পাবো না। আরেকদিন আসবো না হয়। আসলে খুব খুশি হব, একই এলাকার মানুষ আমরা। সে না হয় আসা যাবে, কিন্তু ভাই একটা কথা বিশ্বাস করি না, তাও লোকের কাছে শোনা বলেই বলছি। ও বাড়ির ধারের কাছেও যাবেন না, বাড়িটা ভালো না।
খুনে বাড়ি, মাঝে মাঝে নাকি পিচ্ছি মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। আমি অবশ্য কখনো শুনিনি, তারপরও সাবধান থাকা ভালো। তো ঠিক আছে, আজ চলি তাহলে। ইমন সাহেবের কথা শুনে এতক্ষণ মাথা ঘুরছিল, ভাবছিল সেটাও চলে গেছে। দ্বিতীয়ত, অন্য দিনের মতো হাফসা আজকে ছাদে যায়নি। হাফসা, বলো। চলো আমরা সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি কিছুদিনের জন্য। না। কেন? তুমি আমাকে এই বাড়ি থেকে ধরে নিয়ে যেতে চাইছো? কি? না না, তা কেন হবে? সেটা তো তুমি আমার থেকে ভালো জানো, তাই না? আমাকে এক কাপ চা করে দেবে? বসো, নিয়ে আসছি। হাফসা কিভাবে জানলো যে আমি ওকে এই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যেতে চাই? আমি তো বলিনি। তাহলে হাফসা, হাফসা, এ কি? কিভাবে হলো? ইস, কতখানি কেটে গেছে, রক্ত বন্ধ করতে হবে। চা করতে গিয়ে হাফসার মাথার উপর থেকে কাচের জগ পড়ে অনেকটা মাথা কেটে গেছে, রক্তে ভেসে যাচ্ছে রান্নাঘর। দেরি না করে দ্রুত হাফসাকে হসপিটালে নিয়ে যান ইফাজ আহমেদ। মাথা ব্যান্ডেজ করে হাফসাকে নিয়ে বাসায় ফিরে আসেন তিনি। নিজের কাছে নিজেকে অনেক অপরাধী লাগছে ইফাজ আহমেদের। হাফসাকে রুমে ঘুম পাড়িয়ে স্টাডি রুমে এসে চুপচাপ বসে থাকেন তিনি। কাল একটা কেস আদালতে উঠবে, কখনো দোলাননি। তারপর কি বাড়ি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কিন্তু বাড়ির মালিক তো ছাদ থেকে কিছুই নেননি। বাহারি ফুলের টব, বেতের চেয়ার টেবিল, আর কি সুন্দর দোলনা। এই বাড়ির আগের মালিক একজন উকিল ছিলেন। ভদ্রলোকের স্ত্রী মারা যাওয়ার পরে তিনি কোন রকমে বাড়িটা বিক্রি করে এখান থেকে চলে গেছেন, আর বিক্রি করলেন একদম পানির দামে। এই গল্প দেখো দেখো। কি? আরে আরে, ওই যে ওইদিকে সোজাসুজি দুইটা বাড়ি পরে যে বাড়িটা, দেখো ওইদিকে। হ্যাঁ দেখলাম। কি হয়েছে ওখানে? ওই বাসার ছাদে 7-8 বছর বয়সী কত কিউট একটা বাবু বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো দেখো। ও হ্যাঁ দেখেছি। মেয়েটার মা যে মাথায় ব্যান্ডেজ নিয়েও খাবারের বাটি নিয়ে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, ওইটা তো? হ্যাঁ, একেই বলে মা। মাথায় ব্যথা পেয়েও কিভাবে বাচ্চার যত্ন নিচ্ছে। এই এই দেখো দেখো, বাচ্চাটা আমাকে দেখে কিভাবে হাত নেড়ে ডাকছে। মিফতার কথা শুনে গল্প আহমেদ তাকালো ওইদিকে। মনে মনে কিছুটা বিরক্ত হলো সে। ওর স্ত্রী মিফতা যেন সবকিছুতেই বাড়িয়ে বলে, মোটেও মেয়েটা হাত নাড়ছে না। ABC Radio. 89.2 FM. কুয়াশা, কুয়াশা, কুয়াশা। বন্ধুরা, এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার কাহিনী, যা একটু আগে শেষ হয়ে গেল। আজকের গল্পের নাম ছিল শেষ পরিণতি। রচনা করেছেন ফাতেমা কায়েমি, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন প্রতিবারের মতো শেগুফতা আবিদ শাড়ি, এবং সাউন্ডেও ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি আজকের কুয়াশায় যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। ইফাজ আহমেদের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, হাফসার চরিত্রে শাড়ি, ইলমার চরিত্রে শাড়ি অভিনয় করেছেন, ইমনের চরিত্রে ছিলেন সমন্বয়, গল্পের চরিত্রে জাহিদ এবং মিফতার চরিত্রে